নমস্কার, আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। দ্য নিউজ কাউন্টার আপনাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধানসভার প্রার্থী তালিকা, বহু প্রতীক্ষিত তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন জল্পনা গুঞ্জন একই সঙ্গে সব কিছুর অবসান ঘটেছে এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে, এবং বিভিন্ন দাবি, পাল্টা দাবি ইত্যাদিকে কেন্দ্র করে যে তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অন্দরমহলের আসর গরম হচ্ছিল, সেটারও নিষ্পত্তি হয়ে গেছে। দেখুন, সামারিলি একটা কথা এই তালিকার উপর চোখ বুলোতে গিয়ে আমার মনে হয়েছে, আমি একটা কথা আমাদের এই দ্য নিউজ কাউন্টার আপনাদের বহুবার বলেছিলাম, মেনস্ট্রিম মিডিয়ার বিভিন্ন ন্যারেটিভের সঙ্গে ডিফার করে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দলের পক্ষে এই নির্বাচন কঠিন হতে চলেছে। যারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে 230, 240, 225 আসন দিয়ে দিয়েছেন, সেটা তাদের নিজস্ব বিশ্লেষণ এবং ব্যাখ্যা। আমার নিজের মনে হয়েছিল যে এবার তৃণমূল কংগ্রেস কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট, বিরোধী পরিসর এককাট্টা নিশ্চয়ই নয়, এমনকি বিজেপি এবং তৃণমূল বিরোধী শিবির যেটা, সেখানেও কংগ্রেস, সিপিএম, আইএসএফ সবাই যে একই অক্ষে দাঁড়িয়ে ভোট লড়ছে তাও নয়। তারপরেও তৃণমূল কংগ্রেস যে চাপে রয়েছে, এটা কেবলমাত্র আমার কথা নয়, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সামনে এসেছে তাতেও কিন্তু সেটা স্পষ্ট। আপনারা ইতিমধ্যে যারা সামান্যতম খোঁজখবর রাখেন তারা জেনে গিয়েছেন যে 74 জন বিধায়ককে, এক্সিস্টিং এমএলএকে তৃণমূল কংগ্রেস বাদ দিয়েছে। অর্থাৎ এটা পরিষ্কার, প্রতিষ্ঠান বিরোধিতা যে তৃণমূল স্তরে রয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেটা অবশেষে হৃদয়ঙ্গম করেছেন। আপনাদের এটাও মনে থাকতে পারে যে 2006 সালে যখন মমতা ব্যানার্জি উল্টে দিন পাল্টে দিন প্রচার সামনে এনেছিলেন, সেবার কিন্তু দেখা গেছিল যে বামফ্রন্ট নেতৃত্ব প্রায় 100 ক্যান্ডিডেচারকে ড্রপ করে দিয়েছে, নতুন প্রার্থী দিয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই যে 74 জন নতুন মুখ এনেছে, তাতে প্রতিষ্ঠান বিরোধিতা কতটা সামলাতে পারবে। আমার নিজের ধারণা যে শুধুমাত্র মাথা গুনতিতে প্রার্থী তালিকা নতুন মুখ আনলে সামগ্রিকভাবে ভাবমূর্তির মেরামত করা যায়, ব্যাপারটা বোধহয় এরকম নয়। এবং এটা বোঝার জন্য খুব একটা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের ছাত্র হতে হবে তাও কিন্তু নয়। আপনারা দেখুন যে পার্থ চট্টোপাধ্যায় বাদ গেছেন, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকার নোট উদ্ধার হয়েছিল। জীবন শাহ বাদ গেছেন, মানিক ভট্টাচার্য বাদ গেছেন। এরা কেন বাদ গেছেন? না, এরা সকলেই দুর্নীতির দায়ে জেল খেটে এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখবেন এই তালিকাতেই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বালু ডাক নাম জলজল করছে। মদন মিত্রের নাম, যিনি কামারহাটি থেকে আবারও প্রার্থী, তার নাম জলজল করছে। জেল খেটে বিখ্যাত হয়ে যাওয়া কুণাল ঘোষ, তার নাম বেলেঘাটা কেন্দ্রে জলজল করছে। এবং আমাদের বিধানসভা যে ক্রম অনুযায়ী সাজানো থাকে, সেখানে 1 নম্বর যে কেন্দ্রটি, তাতে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী হিসেবে পরেশ অধিকারীর নাম জলজল করছে। যে পরেশ অধিকারীর মেয়ের চাকরি চলে গিয়েছে জালিয়াতি করে চাকরি পাওয়ার দায়ে এসএসসি কেলেঙ্কারিতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিটা যখনই পাশাপাশি সামনে আসছে,
সেখানে একটা জিনিস পরিষ্কার থাকছে, তারা নিষ্কলুষ ভাবমূর্তির লোকজনকেই কেবলমাত্র প্রার্থী তালিকায় জায়গা দিয়েছেন। ৭৪টা নাম বদলানোর পরেও কিন্তু সেই দাবি করবার জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছতে পারল না। বরং মানুষের কাছে এটাই প্রতীয়মান হবে যে নির্দিষ্ট রাজনৈতিক বাধ্যবাধকতা, তার জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন সমস্ত মানুষজনকে তালিকায় রাখতে বাধ্য হলেন যারা আক্ষরিক অর্থে জেলখাটা আসামি। আমরা যখন একদম ছোট ছিলাম তখনও প্রার্থী তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের জেলখাটা মানুষজন থাকতেন, এবং শুধু তাই নয়, তাদের যখন প্রার্থী পরিচিতি বিলি করা হতো, এখনকার মতো এত তো সোশ্যাল মিডিয়ার যুগ নয়, হাতে ছাপানো ইশতেহারে প্রার্থীর একটা ছোট ছবি দিয়ে প্রার্থী পরিচিতি থাকতো। সেখানে সগর্বে বলা হতো যে তারা এত বছর জেল খেটেছেন, অত বছর জেল খেটেছেন, কারণ তাদের জেল খাটাটার সঙ্গে হয় স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস জড়িত ছিল, কেউ দ্বীপান্তর খেটেছেন, কেউ ব্রিটিশের কারাগারে জেল খেটেছেন, আর না হলে বামপন্থী প্রার্থীদের ক্ষেত্রে আর এক ধরনের জেল খাটা মানুষের নাম থাকতো, যারা কংগ্রেস আমলে বিভিন্ন গণ আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার কারাবরণ করেছেন। কিন্তু এখনকার এই নতুন জমানা, এটাকে নিউ নর্মাল বলে কিনা আমি জানি না, সেখানে কিন্তু এই জেলখাটা বললেই লোকে এখন বোঝে যে হয় রেশন কেলেঙ্কারিতে খেটেছে, নয় টেটের কেলেঙ্কারিতে খেটেছে, নয় গরু চুরির মামলায় খেটেছে। অর্থাৎ সামগ্রিকভাবে রাজনৈতিক প্রোফাইল, বাংলার রাজনৈতিক সংস্কৃতি যেখানে টেনে নামানোর, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবং দৈন্যটা এখানে এসে পৌঁছেছে যে এই সমস্ত জেলখাটা লোকজনকেও ৭৪ জনকে বাদ দেওয়ার পর রাজ্যের শাসক দল এই সমস্ত এলিমেন্টকে বাদ দিতে পারছে না। আর এই যারা বাদ পড়েছেন, আমি আমার বিশ্লেষণ থেকে সরে এসে বলছি, এদের মধ্যে একজন ধরুন বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী, নমশূদ্র মতুয়া সমাজের থেকে উঠে আসা বুদ্ধিজীবী লেখক হিসেবে যার জাতীয় স্তরে এবং কিছুটা আন্তর্জাতিক স্তরেও পরিচিতি তৈরি হয়েছে। মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে আর যাই হোক দুর্নীতির বিন্দুমাত্র অভিযোগ কোথাও ছিল না। তার টিকিটটি মাননীয়া কেটে দিয়েছেন এবং মনোরঞ্জন ব্যাপারী ফেসবুকে লিখেছেন এটা মমতা ব্যানার্জির দল, তারপর ঊর্ধ্বকমার মধ্যে লিখেছেন তার দলে তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা তার ব্যাপার, এই দল তিনি তৈরি করেছেন। আমি বলাগড়ে টিকিট পাইনি, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি নিজের কাছে খুশি এই কারণে যে আমি শেষ দিন পর্যন্ত বলাগড়ের মাটিতে রেশন চোর, মাটি চোর, বালু চোর এবং গাছ কেটে যারা চোরাই কারবার করে তাদের বিরুদ্ধে আপ্রাণ সংগ্রাম করেছি। আপনারা যারা বুদ্ধিমান শ্রোতা এবং দর্শক আমাদের অনুষ্ঠানের, তাদের জন্য এই গাছ চোর, বালি চোর, পাথর চোর, কাঠ চোর, রেশন চোর ইত্যাদি বলতে মনোরঞ্জন ব্যাপারী, যিনি তৃণমূলেরই একজন বিধায়ক এখন পর্যন্ত, কারণ আইনসভার মেয়াদ এখনো বাকি আছে, তৃণমূলেরই একজন বিধায়ক যিনি বাদ পড়েছেন ওই ৭৪ জনের মধ্যে একজন, তিনি কাদের ইঙ্গিত করেছেন এটা গেস করবার জন্য আমরা দুঃখিত, কোনো পুরস্কার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে দৈন্যটা এমন জায়গায়, নন্দীগ্রামের মতো প্রেস্টিজিয়াস সিটে এমন লোককে রাজ্য শাসক দলকে প্রার্থী করতে হয়েছে যিনি সকালে যোগ দিয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে, এবং বিকেলে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হচ্ছে তার নাম সেই প্রার্থী তালিকায় জ্বলজ্বল করছে। হলদিয়াতে যিনি প্রার্থী তাপসী মণ্ডল, তিনি ২০১৬ সালে সিপিএমের টিকিটে জিতেছিলেন প্রতিকূল নির্বাচনেও, কিন্তু তারপর তার মনে হয়েছিল যে সিপিএম ঠিকমতো
তৃণমূলের বিরুদ্ধে সংগ্রাম করছে না, সেই জন্য তিনি তারপরে নির্বাচনের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপির টিকিটে দাঁড়িয়ে জিতেছিলেন। এইবার বিধানসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপি ছেড়ে সম্ভবত তৃণমূলের বিরুদ্ধে আরও বৃহত্তর সংগ্রাম করার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন এবং তিনি যথারীতি টিকিটও পেয়েছেন। আপনারা যদি তালিকাটা দেখেন বুঝতে পারবেন যে চাপ প্রচণ্ড, ৭৪ জন বাদ গেছে প্রতিষ্ঠান বিরোধী ঝড় এড়ানোর জন্য। কিন্তু তারপরেও ধরুন মুর্শিদাবাদে যে 5 জনকে ওরা ড্রপ করেছেন, আমি কেন্দ্রগুলো দেখছিলাম, আমার যা ধারণায় প্রার্থীপদ বদলের পরও ওই 5 জন যে নতুন প্রার্থী দিয়েছেন তার মধ্যে 1 জন বাদে আর কেউ সম্ভবত জিতে আসতে পারবেন না, পরাজিত হবেন। জলপাইগুড়িতে যিনি যিনি তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, তার টিকিটটা কাটা গেছে এবং টিকিট কাটা যাওয়ার পর তিনি তার দলীয় পদটা ত্যাগ করেছেন এবং অন ক্যামেরা বলেছেন, আমার কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করবে তাকে না জেতানোর জন্য না, হারানোর জন্য আমি সর্বশক্তি নিয়োগ করব। তো সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যেই তালিকা, তার প্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ নিজের দলকে হারানোর জন্য পণ করেছেন, যেমন খগেশ্বর রায়। কেউ ইতিমধ্যে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন বাদ পড়ে গিয়ে, যেমন চুঁচুড়ার অসিত মজুমদার। আমার ধারণা এরকম আরও বহু প্রতিক্রিয়া আসতে থাকবে। কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা সামনে এসেছে তার থেকে এটা স্পষ্ট যে অবশেষে মাননীয় অশনি সংকেত করতে পেরেছেন। আমাদের TheNewsCounter.is এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের মতামত জানান। আমরা আশা করব এই এপিসোডের প্রেক্ষিতেও আপনাদের মতামত জানাবেন। আর চাইলে পারে আপনাদের বন্ধুদের বলতে পারেন আমাদের এই বিকল্প সংবাদ চ্যানেল TheNewsCounter.is সাবস্ক্রাইব করবার জন্য। যারা শুনছেন তাদের মধ্যে যাদের সাবস্ক্রাইব করা নেই, তারা ইচ্ছে করলে আমাদের যে বেল আইকনটা থাকে ডান দিকের কোণাতে, সেখানে আঙুল ছুঁয়ে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।